আজকাল পত্রিকার একটা হেডলাইন দেখছি, একজন মুসলমান লিখছেন, হে ভারতের মুসলমানরা, তোমরা আরবি পড়ে কি করবে? আরবিতে কি চাকরি পাবে? আরবি পড়লে কি লাভ তোমাদের? দেখলাম লেখকের নাম বাহারুদ্দিন, লেখকের নাম বাহারুদ্দিন। তখন একজন বাংলার মনীষী বেঁচে ছিলেন, আমি তাকে দেখালাম পেপারটা, হুজুর দেখুন বাহারুদ্দিন কি লিখেছে। তখন বললেন এর নাম বাহারুদ্দিন লা, এর বাপকে বলবো এর নাম বাদরুদ্দিন রেখে দাও। বাহারুদ্দিন তো মুসলমানদের নাম, এ তো মুসলমান নয়। মুসলমানরা আরবি পড়ে কি হবে? কথাটা ছোট, কিন্তু আর ভাবার্থ বিরাট বড়। আরবিতে আমরা কি পড়ি? কোরআন পড়ি, হাদিস পড়ি, তাই তো, তাফসীর পড়ি, কোরআনের ব্যাখ্যা পড়ি। বলছে আরবি পড়ে কি হবে? জীবিকা হবে, চাকরি পাবে। হে মুসলমান, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি মাইকের সামনে, এত রেকর্ড হচ্ছে, বলছি 2011 সালে আমি হলদিয়া চাকরি করতে গেছি। একটা ছেলে এসে বলল, বাকিবুল্লাহ সাহেব কে? আমি বললাম আমি। তোমার নাম কি? বলছে আমার নাম সুদীপ বেরা। আমি বললাম আমার সঙ্গে দেখা করতে এসছো কেন? বললাম আমি একটু আরবি শিখবো, আমি একটু আরবি শিখবো। আমি বললাম তুমি আরবি শিখে কি করবে? বলছে আমি বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছি হিট কলেজ থেকে, লক্ষণ সেটের যে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে আমি বিটেক ব্যাচেলর অফ দ্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আমি পাস করেছি। তা বলি ভালো কথা। বললো আমি দুবাইয়ে চাকরি করার অফার পেয়েছি, ওখানে গেলে তো আরবি বলতে হবে। আমি বলি তাই? বললো হ্যাঁ। আমি বলি ওখানে তো মাইনে অনেক শুনেছি। বলছে ভেড়া চড়ালে মাইনে 40,000 টাকা, আমি তো ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, আমার মাইনে 80,000 টাকা। আমার এক বন্ধু ইমামতি করেন দুবাইয়ে, তার মাইনে হলো 1,40,000 টাকা, এটা হলো তার মাইনে। আর যখনই আজান হয়ে যায় মসজিদে যে সরকারি গাড়ি দাঁড়িয়ে যায়, তিনি সরকারি গেজেটেড অফিসারের মতন, বিডিও সাহেবের মতন গাড়িতে চেপে আসেন, নামাজটা পড়েন, আবার তাকে গাড়ি বাড়িতে পৌঁছে দেয়। গেজেটেড অফিসার, বিডিও সাহেবের মতন। কারি রবিউল ইসলাম আমার বন্ধু সহপাঠী ছিলেন, এখন দুবাইয়ে ইমামতি করছেন, 1.5 লাখ টাকা মাইনে তার, ভারতীয় টাকায়। 50,000 টাকায় খরচ করুক, 1 লাখ টাকা তার সঞ্চয় থাকবে। সরকারি কোয়ার্টার, সরকারি গাড়ি, তিনি ইমাম বলে। আমাদের এখানে তো ইমাম সাহেবকে 6,000-এর বেশি আমরা দিইনি, 200 টাকা মাইনে। জি, 200 টাকা মাইনে। আমার বন্ধুরা, সুদীপ বেড়া এসে বলছে আমি আরবি শিখবো। কেন? দুবাইয়ে আমি ইঞ্জিনিয়ারিং চাকরি করতে যাব। আমি বললাম আলিফ বে তে সে আলিফ বা তাসা জানো? বলছে আমি কিছুই জানি না। আমি বললাম 3 মাস ওইটা পড়ে আসো। একজন পার্ট টাইমার ছিলেন মকবুল, আমি বলি ভাই মকবুল তুমি একে আরবি বর্ণমালা শিখিয়ে দাও, আরবি বর্ণমালা শিখিয়ে দাও। তারপরে যখন ও আরবির 28টা বর্ণ আছে মোট, 3টা হলো স্বরবর্ণ আর 25টা হলো ব্যঞ্জন বর্ণ। আলিফ ওয়াও ইয়া এইগুলি স্বরবর্ণ, কনসোনেন্ট, আর বাকি সবগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। 25টা, মোট 28টা। বলি এগুলো তুমি মুখস্থ করে এসো। ইবিলি ফিলিমি এই 1 শব্দ 2 শব্দ তুমি মুখস্থ করে এসো। তারপরে একদিন ও ডায়েরি নিয়ে এলো 2 মাসের মাথায়। দেখছি ডায়েরিতে বাংলায় লিখে রেখেছে তোমার নাম কি, ইংরেজিতে লিখেছে হোয়াট ইজ ইউর নেম। এবারে আমাকে বলছে আপনি আরবিটা বলুন। বলি মাসমুক, মা ইসমুকা, তোমার নাম কি? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, কোথা থেকে তুমি এসেছো? আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া। জিতু মিনাল হিন্দে, আমি ভারত থেকে এসেছি। ইসমি সুদীপ আল বেরা। এইরকম করে সে 100টা আরবি ওয়ার্ড স্টক করে নিয়ে বললো স্যার দোয়া করবেন, আমি দুবাই চললাম চাকরি করতে। আমি বলি বেটা বাদরুদ্দিন যদি বেঁচে থাকতো, তার বাপকে আমি যে বলতুম দেখ আরবি শিখে 1 লাখ টাকা মাইনের চাকরি। কত চাকরিওয়ালা আছে জানেন? 96 লক্ষ ভারতীয়। কত বললাম? 96 লক্ষ ইন্ডিয়ান ভারতীয়রা, তারা ওই গালফ কান্ট্রি 21টা মুসলিম ধনী দেশে তারা চাকরি করে। কেউ ট্যাক্সি ড্রাইভার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এসি মেকার, কেউ দোভাষী ট্রান্সলেটার, কেউ ম্যানেজার, কেউ MBA, কেউ BBA,
বিজনেস ম্যানেজমেন্টের তারা ডিগ্রি করেছে, তারা এইসব চাকরি করছে। 1 কোটি লোক চাকরি করে ভারতের। মুসলমানরা নয়, মুসলমানরা তো ভেড়া চলায়, হসপিটালে ঝাড়টাক দেয়। আর যত অমুসলমান বন্ধুরা আছেন তারা সব দামি চাকরির জন্য আরব দেশে যে পড়ে আছেন। কখন বুঝলাম জানেন? যে 96 লাখ মানুষ আরব আমিরাত, দুবাই, শারজা, কাতারে চাকরি করে। কোন দিন বুঝেছিল? মনে নেই আপনাদের? বিজেপির একজন স্পোক পারসন, মুখপাত্র নূপুর শর্মা বলল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে 6 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। এটা খুব অন্যায় কাজ করেছিলেন। সেই সময় আমরা বুঝতে পারলো। যখনই এই কথাটা প্রচার হয়ে গেল, আরবের মুসলমান বাদশারা, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বিমানে চেপে যাচ্ছিলেন কোথায়? কাতার। কাতার মাঝপথে বিমানে অ্যালার্ম বেজে উঠল। বিমানে হ্যালো হ্যালো, উপরাষ্ট্রপতি ফোন ধরলেন। কে বলছেন? বলছে আমি সাউথ ব্লক থেকে বলছি, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলছি। বলল হ্যাঁ বলুন। বলছে আপনি কাতার যাবেন না, ফিরে আসুন। বলছে কেন? বলছে কাতারের বিদেশ মন্ত্রী ফ্যাক্স পাঠিয়েছেন, আপনাদের উপরাষ্ট্রপতিকে ফেরত নেন, আমরা নেব না। বলছে কেন? বলছে আপনাদের দলের একজন স্পিকার, স্পোক পারসন, মুখপাত্র নূপুর শর্মা ফাউল কথা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। অতএব কোন ভারতীয় রাষ্ট্রদূত, কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রপ্রধানকে আমরা আর ওয়েলকাম করব না, আপনি বিদায় নেন। আর কি হলো জানেন? সমস্ত আরব দেশগুলো যত ভারতীয়রা কাজ করছিল সব মেরে ধরে বলে ভিসা জমা দেওয়ার পালা, ভিসা জমা দেওয়ার পালা। আমরা থামালু। জমিয়তে উলামা সহ সর্বভারতীয় সংগঠনটা ঘোষণা দিল, সব মানুষ খারাপ নয়। সবাই কি লালকৃষ্ণ আদবানির মতো রথযাত্রা করে দাঙ্গা লাগায়? কি গো, ভালো মানুষ নেই ভারতে? হ্যাঁ, মনে রাখবেন, ভারতবর্ষের অধিকাংশ হিন্দু ভাইয়েরা শান্তির পক্ষে। সবাই বাল ঠাকরের মতো নয়, প্রবীণ তোগাড়িয়ার মতো নয়। বেশিরভাগ মানুষ ভালোর পক্ষে। তাই আমরা দেশে শান্তির সঙ্গে এখনো আছি এবং থাকব। একজন বাল ঠাকরেকে দেখে, একজন প্রবীণ তোগাড়িয়াকে দেখে পুরো ভারতের হিন্দু সমাজের মূল্যায়ন করলে ভুল হবে। হবে না? হবে না? ভুল হবে। ঠিক এর বিপরীতে একজন দাউদ ইব্রাহিমকে দেখে যদি তুমি গোটা ভারতের মুসলমানদের বিচার করো যে মুসলমান মানেই দাউদ ইব্রাহিম, মুসলমান মানেই দাউদ ইব্রাহিম, তাহলে তুমিও একটা গাধা, তুমিও একটা নির্বোধ, তুমি একটা ইডিয়েট। মুসলমান মানে দাউদ ইব্রাহিম নয়, মুসলমান মানে এপিজে আব্দুল কালাম। মুসলমান মানে এপিজে আব্দুল কালাম, যা তৈরি করে অ্যাটম বোমা দিয়ে আজকে আমরা পারমাণবিক শক্তির বলে বলিয়ান হয়েছি। যিনি মিসাইল ম্যান নামে খ্যাত, যিনি অগ্নি সৃষ্টি করেছেন, যিনি পৃথ্বী মিসাইল তৈরি করেছেন, SLV-3 তৈরি করেছেন স্যাটেলাইট ভারতের। কে? এপিজে আব্দুল কালাম। ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন বিজ্ঞানী আব্দুল কালাম। সবাই দাউদ ইব্রাহিম নয়। মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, যার সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহরু বলতেন ভারতবর্ষে 100 বছরের ইতিহাসে মৌলানা আবুল কালাম আজাদের মতন একজন পণ্ডিত জন্মায়। এমন পণ্ডিত আমি দেখিনি। খড়গপুরের IIT তৈরি, কানপুরের IIT তৈরি, এসব ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের স্ত্রী জুলাইখা চিঠি লিখেছেন, ওগো স্বামী, আমি মৃত্যু শয্যায় হাসপাতালে শুয়ে আছি, মৃত্যুর আগে শেষ ইচ্ছা একবার আমার স্বামী মৌলানা আজাদকে দেখব। মৌলানা আজাদ চিঠি লিখলেন, ওগো জুলাইখা, দেশ পরাধীন, ইংরেজের সঙ্গে যুদ্ধের জন্য আমি আত্মগোপন করে আছি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তুমি ঈমান নিয়ে মরো, আমিও ঈমান নিয়ে মরি। আল্লাহ যদি নসিবে রাখে হাসরের ময়দানে দুজনের দেখা হবে, এ পৃথিবীতে আর দেখা হবে না। এর নাম দেশপ্রেমিক মৌলানা আবুল কালাম আজাদ। আমরা দেশপ্রেমিক আজাদ তৈরি করেছি, যাকে নেহেরু তার মন্ত্রিসভার প্রথম এডুকেশন মিনিস্টার তৈরি করেছিলেন। সংবিধান তৈরিতে যাকে গুরুত্বপূর্ণ কমিটিতে রেখেছিলেন মৌলানা হাসনাত মুহানি, বাবা আম্বেদকরের পাশে বসে যিনি সংবিধান লিখতেন। এই রকম মৌলানা তৈরি করেছি আমরা মাদ্রাসাগুলোতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো মাদ্রাসায়
কোনো দেশ বিরোধী কাজ হয় না। রিসেন্টলি মুর্শিদাবাদের একটা মাদ্রাসার নামে প্রচার করে দিল, ওখানে নাকি বিদেশি ট্রেনিং হয়, দেশ বিরোধী কার্যকলাপ হয়। আমার বন্ধু দীপক ব্যাপারী, বেঙ্গল নিউজ ইউটিউবার দীপক ব্যাপারী মুর্শিদাবাদে গেলেন, আর সেই মাদ্রাসাকে তদন্ত করে দেখলেন একটা টিনের চালাওয়ালা ছোট ঘর, কেউ নাই, কিছু নাই, 3 জন ছাত্রকে নিয়ে টিউশনি পড়াতেন এক মাওলানা সাহেব। তিনার নামে যখন ভুল খবর রটলো তিনি পালিয়ে গেলেন। মাদ্রাসায় 2টো ছাগল রয়েছে, সেই ছাগলটা সহ তিনি ছবি দিলেন ইউটিউবে, এই যে আমি একটা জঙ্গি পেয়েছি মুর্শিদাবাদে, একটা ছাগল পেয়েছি, আর কিছু পাইনি। দীপক ব্যাপারী, বঙ্গ নিউজ ইউটিউব টিভি চ্যানেল, খুব নাম করা চ্যানেল, আমার বিশেষ পরিচয় আছে। আমি এবং উনি নন্দীগ্রামে একটা সভাতে 26শে জানুয়ারি ভাষণ দিতে গেছিল, আর মানিক ফকির, মানিক মণ্ডল, মানিক ফকির, যিনি এনআরসির বিরুদ্ধে শুভেন্দুকে তুলোধুনো করে বেড়ায়। যাই হোক, ওটা আমার সাবজেক্ট নয়। আমার বন্ধুরা, মাদ্রাসা দেশপ্রেমিক তৈরি করে, মৌলানা আজাদ তৈরি করে। আজও যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, ভারতের মুসলমানরা 2 মিনিট টাইম নেবে না কো, পাকিস্তানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। কেন? পাকিস্তান আমাদের শত্রু দেশ, আমাদের বাইরের দেশ। আমরা ভারতের পক্ষে, ভারত আমাদের দেশ, ভারত আমাদের পিতা, ভারত আমাদের পিতার তুল্য। বাপ যেমন ছেলে মেয়েকে ভাত দিয়ে বাঁচিয়ে রাখে, দেশ ভারত আমাদেরকেও ভাত দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমরা দেশকে বাপের মতো ভালোবাসি। আমরা মা বলিনি বলে এত অপরাধী। হ্যাঁ, বলে মুসলমানরা কত বড় বেঈমান রে, এরা বন্দে মাতারম বলে না। আরে মাতারম নাই বা বললাম পিতারম বলবো, বাপ কি অপরাধ করলো? হ্যাঁ, দেশকে আমরা মা বলিনি, আমরা পিতার মতো শ্রদ্ধা করি। মাতারম না বললে, আমরাই তো বলেছি জয় হিন্দ। এটা কে চালু করেছিল? আবিদ হোসেন, নেতাজির যিনি সেনা কমান্ডার ছিলেন। নেতাজি দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন, সেই সময়কার আনন্দবাজারের নাম ছিল অমৃত বাজার। অমৃত বাজারে নেতাজির যে ছবিটা বেরোছিল, সেই ছবিটা আজও রাখা আছে লাইব্রেরিগুলোতে, এশিয়াটিক সোসাইটিতে, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। নেতাজি দাড়ি রেখেছেন মৌলানার মতো, টুপি পরেছেন আমার মতো, মৌলানা আবুল কালাম আজাদের মতো লম্বা টুপি, আর তার নাম হলো মৌলানা জিয়াউদ্দিন। নেতাজির ভাইপো শিশির বসু জিজ্ঞাসা করছেন গোমো রেল স্টেশনে কালকা মেলে তোলার সময় স্টেশনে দাঁড়িয়ে, রাঙা কাকা, নেতাজিকে ডাকতো রাঙা কাকা নাম দিয়ে, রাঙা কাকা তুমি এরকম মৌলবি সেজেছ কেন? বলছে জানিস না শিশির, ইংরেজরা আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে। বলছে তুমি অন্য কিছু সাজতে পারতে তো, এই মৌলানা সাজলে তোমার পাসপোর্টে জিয়াউদ্দিন লেখা আছে। বলে জানিস না, এই কালকা মেলে যে আমি অমৃতসরে নামবো, অমৃতসর থেকে আমি গাধার পিঠে ঘোড়ার পিঠে চেখে কাবুলে যাব। কাবুলের পাঠানরা, কাবুলের খান সাহেবরা আমার থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমার গুরুদেব হলেন মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি। শেখুল আরব ওয়াল আজম হযরত মৌলানা হুসেন আহমদ মাদানী বাংলাদেশের সিলেটের জুম্মা মসজিদে এতেকাফে আছেন। হঠাৎ একটা লোক বুট কোট হ্যাক পরে এসে ঠকঠক করে ঢুকে বলল মৌলানা হোসেন আহমদ মাদানির সঙ্গে দেখা করতে এসেছি। একটা কাগজ লিখে পাঠালো। হোসেন আহমদ মাদানি বললেন আমি এতেকাফে আছি, তুমি চলে এসো মুখ হাত ধুয়ে। তিনি হাত পা ধুয়ে ভেতরে চলে গেলেন। 10 মিনিট কথা বলার পরে বেরিয়ে চলে গেলেন। মৌলানা মাদানি চলে যাওয়ার 1 ঘন্টা পরে বললেন উনিই হলেন দেশের শ্রেষ্ঠ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার কাছে এসেছিলেন, দেশের স্বাধীনতার রূপরেখা কি হবে দেশ। গান্ধীজি বলছেন আমি ভালোবাসা দিয়ে ইংরেজের সাথে চুমু খেয়ে দেশ স্বাধীন করে দেবো, কিন্তু আমি মনে করছি গান্ধীজি ভুল পথে চলছেন। ওরা মারছে আর আমরা মারের বদলে মার না দিলে দেশ স্বাধীন হবে না কো। মৌলানা ওবাইদুল্লাহ সিন্ধি আমাকে বলেছেন আপনি কাবুলে যান, কাবুলে যে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করুন, রাশিয়া আমাদেরকে সাহায্য করবে, রাশিয়ার সাহায্যে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব। নেতাজি গেলেন রাশিয়ার দূতাবাসে, যে বললেন আমি হলাম नेताजी सुभाष चंद्र बसु। बोले ते तू कहाँ का पठान है, तू कहाँ का बोस है? पंजाबी ढीला पायजामा पड़े गेছে, नेताजी के चिनते पारेনি রাশিয়ার দূতাবাসের অ্যাম্বাসেডারের রাষ্ট্রদূত।
নেতাজিকে ফিরিয়ে দিয়েছে। কোনো উপায় না পেয়ে নেতাজি লাস্টে যে জার্মানি এবং হিটলারের সঙ্গে দেখা করলেন। জার্মানির সাহায্য নিলেন দেশকে স্বাধীন করার জন্য। জার্মানির স্বৈর শাসক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে, একটু খারাপ করতে, জার্মানির স্বৈর শাসক হিটলারের সঙ্গে দেখা করলেন। যদি উনি জার্মানির পক্ষে যোগদান না করতেন তাহলে নেতাজি ফিরতেন নেতার বেশে, নেতাজি ফিরতেন নেতার বেশে। আর নেতাজি যদি দেশে ফিরতেন অনেক কিছু হয়ে যেত। অন্তত বল্লভভাই পটেল স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। কেন? নেতাজি জানতেন এই দেশের বিরুদ্ধেও কিছু